আচ্ছা, আমরা এই ভিডিওতে এবার শুরু করব মিন ভ্যালু থিওরাম। তো আমি দেখলাম 2022 সালের ইয়েতে যে মিন ভ্যালু থিওরামের 4টে থিওরাম আছে মোট। তার মধ্যে রোলস থিওরামটার কোনো কোশ্চেনই আসেনি, না শর্ট কোশ্চেন না ব্রড কোশ্চেন। সেই জন্য এই বছরের জন্য রোলস থিওরামটা খুব ইম্পর্টেন্ট, সেটাই আমরা আজকে শুরু করব। আমি 2023-এর ইম্পর্টেন্টের কথা বলছি, পরে যারা পরের বছর ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু আমার বক্তব্য পাল্টে যাবে, ঠিক আছে? 2023-এ রোলস থিওরামটা খুব ইম্পর্টেন্ট। তো এটা দিয়ে আমাদের শুরু হচ্ছে নোট, পেজ নাম্বার 47। তো আমাদের যে বক্তব্য রোলস থিওরামের বক্তব্যটা আগে লিখি, তারপর তার প্রুফটা করব। তো রোলস থিওরামের বক্তব্যটা এরকম যে লেট এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট, এর তিনটে ক্রাইটেরিয়া, 1, 2 আর 3, এই তিনটে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে এই নিচে যেটা লেখা আছে সেটা ট্রু হবে। তা বক্তব্যটা কি, যে লেট এফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এটা থার্ড ব্র্যাকেট মানে ক্লোজ ইন্টারভ্যাল এবি, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এবির উপরে এফ ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। 2 নম্বর হচ্ছে এফ ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি, ঠিক আছে? কন্টিনিউয়াসটা ক্লোজ ইন্টারভ্যালের উপরে হতে হবে আর ডিফারেন্সিয়েবলটা ওপেন ইন্টারভ্যালের উপরে হতে হবে। এটা ক্লোজ ইন্টারভ্যালের উপরে হলেও হবে, কিন্তু আমার অত দরকার নেই। এটা যেমন এ থেকে শুরু করে বি পর্যন্ত লাগবে কন্টিনিউটিটা, আর ডিফারেন্সিয়েবিলিটা এ থেকে নয়, এর পর থেকে হলেই হবে, বি এর আগে পর্যন্ত হলেই হবে। যদি ক্লোজ ইন্টারভ্যাল হতো তাহলে আরো ভালো হতো, কিন্তু আমার অত লাগবে না, ওপেন ইন্টারভ্যাল এবি হলেই হবে, ঠিক আছে? তাহলে এফ ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি, অ্যান্ড 3 নম্বর ক্রাইটেরিয়া এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, মানে এ পয়েন্টে ফাংশনের যে ভ্যালু বি পয়েন্টে ফাংশনের তাই ভ্যালু। এই তিনটে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আলফা বিলংস টু এবি সাচ দ্যাট এফ ড্যাশ আলফা ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এর আগে আমাদের দেখো যেটা বোলজানোস থিওরাম ছিল, সেটা এফ অফ আলফা ইকুয়ালস টু 0 ছিল, বা এফ অফ সি ইকুয়ালস টু 0 ছিল, মানে ফাংশনের রুট, যে এফ অফ এ আর এফ অফ বি অপোজিট ইন সাইন হলে ফাংশনের একটা রুট ওই এ বি এর মধ্যে থাকবে। আর এখানটা কি বলেছে, ফাংশনের নয়, ফাংশনের ডেরিভেটিভের রুট এ আর বি এর মধ্যে থাকবে। আগে কি ছিল, ফাংশনের রুট এ আর বি এর ভেতরে ছিল, এখানটা ফাংশনের ডেরিভেটিভের রুট এ আর বি এর মধ্যে থাকবে, ঠিক আছে? আমাদের যে যে বোলজানো থিওরাম আর রোলস থিওরামের মধ্যে কিন্তু এই বেসিক পার্থক্য, বোঝা গেল? তাহলে কি কি ক্রাইটেরিয়া, একদম সহজ, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এবি, আর এ বি পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হতে হবে, তাহলেই দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আলফা বিলংস টু এবি, তাহলে এবি এর ভেতরে একটা পয়েন্ট থাকবে সাজ দ্যাট এফ ড্যাশ আলফা ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? এর প্রুফটা আমরা করব, প্রুফটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সে বাউন্ডেডও হয়। এই এবি ক্লোজ ইন্টারভ্যালের উপরে ফাংশন কন্টিনিউয়াস, দেয়ারফর ইট ইজ বাউন্ডেড ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আমার নোটে লেখা আছে, ওই জন্য আমি লিখছি না। তাই যদি হয় বাউন্ডেড, তাহলে এবি এর মধ্যে ও বাউন্ডটাকে অ্যাটেন্ড করবে, মিনস এবি এর ভেতরেই একটা পয়েন্ট থাকবে যেখানে ফাংশনটা সুপ্রিমাম ভ্যালুকে অ্যাটেন্ড করবে, আবার এবি এর মধ্যে একটা পয়েন্ট থাকবে যেখানে ফাংশনটা ওর ইনফিমাম ভ্যালুকে অ্যাটেন্ড করবে, ঠিক তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি গোটা লিখছি না, দেন দেয়ার এক্সিস্ট পয়েন্ট আলফা বিটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবি সাচ দ্যাট এফ অফ আলফা সেখানটায় সুপ্রিমাম অফ এফ এক্স মানে ক্যাপিটাল এম কে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আর এফ অফ বিটা যেখানটায় ফাংশনটা ইনফিমাম অফ এফ এক্স মানে স্মল এম কে অ্যাটেন্ড করবে। আমরা আগে পড়েছি যে সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাটেন্ড করবে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দুটো কেস আসবে, এক কেস ওয়ান, যদি ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু স্মল এম হয়ে যায়, আর একটা হচ্ছে কেস টু, মানে ক্যাপিটাল এম আর স্মল এম সমান নয়। এবার তোমার মনে হবে স্যার ক্যাপিটাল এম মানে একটা ফাংশনের সুপ্রিমাম আর একটা ফাংশনের ইনফিমাম, এটা কি করে সমান হতে পারে? সুপ্রিমাম তো সবসময় বড় হবে, ইনফিমাম তো সবসময় ছোট হবে, নর্মালি তো সেটাই কনসেপ্ট। তা এরম কখন হয়, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, এফ এক্স ইজ ইকুয়ালস টু 2 যদি হয়, তাহলে যে কোনো এক্স এর ভ্যালু যাই নাও না কেন ফাংশন সবসময় 2 ভ্যালু দিচ্ছে, তাহলে এর সুপ্রিমামও 2 এর ইনফিমামও 2। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম কখন সমান হয় কোনো ফাংশনের, যদি ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায়, ঠিক আছে? তো সেটাই লেখা আছে যে ইন দিস কেস ইফ ক্যাপিটাল এম ইকুয়ালস টু স্মল এম, ইন দিস কেস
ইন দিস কেস এফ এক্স ইজ এ কনস্ট্যান্ট ফাংশন অ্যান্ড দেয়ারফর এফ ড্যাশ কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ করা মানে জিরো। কোথায়? অন টোটাল ক্লোজ ইন্টারভ্যাল এবি, যে পয়েন্টেই তুমি ডেরিভেটিভ করো যেহেতু কনস্ট্যান্ট তাই জিরো হবে। তাহলে আমাকে কি বলেছে? দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট আলফা, অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে। আর এখানটায় কি ক্লোজ ইন্টারভ্যাল এবির সমস্ত পয়েন্টের ডেরিভেটিভ জিরো হচ্ছে, এখানটায় একটা চেয়েছিলাম, আমি তো প্রচুর দেখিয়ে দিলাম। তাহলে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি হয় তাহলে ওপেন ইন্টারভ্যালের মধ্যেও হবে। ঠিক আছে, তো আমরা অত ডিবেটে যাব না, আমাদের একটা দেখাতে বলেছে, আমি দেখিয়ে দিলাম প্রচুর আছে। তাহলে এফ ড্যাশ জিরো ফর অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট তাই জিরো। এইবার মেন কেস আসছে কেস 2, যদি এম আর এন সমান না হয়, ইন জেনারেল যেটা হয় আর কি। নাও লেট ক্যাপিটাল এম ইজ নট ইকুয়ালস টু স্মল এম। তাই যদি হয় ক্যাপিটাল এম ইজ নট ইকুয়ালস টু স্মল এম, তাহলে অবভিয়াসলি আমাদের এফ অফ আলফা আর এফ অফ বিটা সমান হবে না, ঠিক তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো, আচ্ছা এটা আমরা পরে লিখছি। ক্যাপিটাল এম আর স্মল এম যদি সমান না হয় তাহলে আমি বলতে চাইছি যে এমন তো হতেই পারে যে এই ক্যাপিটাল এমটা এ পয়েন্টেই, মানে এই একদম এ পয়েন্টেই সুপ্রিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করেছে, সেটা হতে পারে। তাহলে যেহেতু এরা দুজন সমান, তাহলে এরা দুজন যদি ক্যাপিটাল এম এর সাথে সমান হয় তাহলে স্মল এম এর সাথে সমান হতে পারবে না, বা ঘুরিয়ে এরা দুজন, এ একজন হলেই তো দুজন অটোমেটিক হয়ে যাচ্ছে, এরা যদি স্মল এম এর সাথে সমান হয় তাহলে ক্যাপিটাল এম এর সাথে সমান হতে পারবে না। এমন হতেই পারে যে এরা কাউরির সাথেই সমান নয়, সেটা তো আরো ভালো কেস। কিন্তু আমি এমন হতেও তো পারে যে এর সাথে এ দুজন সমান হয়ে গেছে, তাহলে স্মল এম এর সাথে হতে পারবে না, স্মল এম এর সাথে যদি হয় তাহলে ক্যাপিটাল এম এর সাথে হতে পারবে না। আমি এই জায়গাটা একটু লিখছি, হ্যাঁ, নোটের লেখাটা একটু গন্ডগোলি মানে কি একটু বেশি লেখা আছে। তাহলে আমরা এরকম লিখছি যে নাও লেট এইটা, দেন স্মল এম or capital M or small m cannot be equal to both f of a, f of b। এইটা বা এইটা এরা দুজনে একই সাথে এদের সাথে সমান হতে পারবে না। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এইটা ক্যাপিটাল এম এর সাথে সমান। ইফ পসিবল লেট ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু এফ অফ এ হয়ে গেছে। তাহলে এফ অফ এর সাথে যদি সমান হয় তাহলে অবভিয়াসলি এফ অফ বি এর সাথেও সমান হবে। তাহলে এফ অফ বি এর সাথে যদি সমান হয় ইমপ্লাই ক্যাপিটাল এম এর ভ্যালু কত আমরা যা ধরেছি তাতে ক্যাপিটাল এম এর ভ্যালু আসছে এফ অফ আলফাতে। তাহলে পরের লাইনে এখানটা যদি এফ অফ আলফা লিখি তাহলে আলফা, আমি কি ধরলাম, সরি, দেন এরা দুজন একসাথে এদের সাথে সমান হতে পারবে না। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম এর সাথে সমান নয়, সমান ধরছি কারণ সমান নয় ধরি, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম এর সাথে সমান হচ্ছে না এরা। তাহলে এফ অফ আলফা ইজ নট ইকুয়ালস টু মিনস আলফা নট ইকুয়ালস টু এ অ্যাজ ওয়েল অ্যাজ আলফা নট ইকুয়ালস টু বি। তাহলে আলফা নট ইকুয়ালস টু এ বি। তাহলে আমি আলফাটা কার মধ্যে ছিল, আলফাটা ছিল আমাদের ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, যেহেতু সুপ্রিমাম অ্যাটেন্ড করছে এ বি এর মধ্যে, তাহলে আলফাটা ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে এসেছিল, তার মধ্যে স্পেশালি এ আর বি পয়েন্টটা বাদ চলে গেছে, তাহলে আলফা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি হয়ে গেল। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো এই জায়গাটা একটু গন্ডগোল আছে, মানে একটু বুঝতে অসুবিধা হয়। এই কেসটা তো যদি দুটো সমান হয় তাহলে কনস্ট্যান্ট হয়ে গেল, ডেরিভেটিভ জিরো। এবার এরা দুজন সমান নয়, তাহলে যেহেতু দুজন সমান নয় তাহলে যদি এফ অফ এ আর এফ অফ বি তো সবসময় সমান, তাহলে এফ অফ এ বা এফ অফ বি এরা দুজন যদি ক্যাপিটাল এম এর সাথে সমান হয় তাহলে স্মল এম এর সাথে সমান হতে পারবে না, বা স্মল এম এর সাথে যদি সমান হয় ক্যাপিটাল এম এর সাথে সমান হতে পারবে না। ঠিক আছে, তাহলে সেটা লিখেছি, দেন ক্যাপিটাল এম অর স্মল এম ক্যান নট বি ইকুয়াল টু বোথ অফ দিস। এরা অর্থ নয় অ্যান্ড এটা কখনোই ক্যান নট বি ইকুয়াল টু বোথ দিস। তাই যদি হয় আমি ধরে নিচ্ছি যে এরা ক্যাপিটাল এম এর সাথে সমান হয়নি। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এম এর সাথে সমান হয়নি মানে এরকম লিখতে পারবো, মিনস আলফা নট ইকুয়ালস টু এবি। তাহলে আলফাটা ছিল যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল এবির উপরে কন্টিনিউয়াস, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এবির উপরে বাউন্ডেড, তাহলে
এই আলফাটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে থেকে এসছে, যেখানে পয়েন্টটাকে সুপ্রিমাম অ্যাটেন্ড করে। কিন্তু এখানে দেখলাম এবির সাথে সমান হতে পারলো না, তাহলে এবিটাকে বাদ দিয়ে দিই, তাহলে ওপেন ইন্টারভ্যাল এবি তো চলে আসলো আলফাটা। এবার আমি দেখাবো যে ওই আলফাটাই হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে এবার দেখো, যেহেতু এফ ড্যাশ মানে মানে যেহেতু এফ অফ আলফাটা সুপ্রিমামকে অ্যাটেন্ড করেছে, তাহলে নাও উই উইল প্রুভ দ্যাট। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে এইখানটায় আলফা আর এই আলফাটা কি সবসময় সেম, তা নয়। অ্যাকচুয়ালি কনফিউশনের একটা ব্যাপার, এখানটা আমি অন্য কিছু সি লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এবার দেখাতে চাইছি এই আলফাটাই হচ্ছে সেই সি, ঠিক আছে? তাহলে নাও উই উইল প্রুভ দ্যাট এই আলফাটাকেই এফ অফ আলফাটাকে ডেরিভেটিভ করলে 0 আসবে, মিনস আলফাটাই হচ্ছে সি, ঠিক আছে? ইফ নট দেন লেট এফ ড্যাশ আলফা ইজ গ্রেটার দ্যান 0। নট ইকুয়ালস টু 0 মানে হয় গ্রেটার দ্যান 0 না হয় লেস দ্যান 0। গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভের যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সো এফ অফ এক্স ইজ গ্রেটার দ্যান এফ অফ আলফা ফর এক্স গ্রেটার দ্যান আলফা। তাই লিখতে পারি আমরা, যেহেতু পজিটিভ তাহলে ফাংশন মনোটোনিক ইনক্রিজিং, তাহলে আলফার থেকে এক্স বড় হলে এফ অফ আলফার থেকে এফ এক্স বড় হয়ে যাবে। আবার এফ অফ আলফা মানে কি সুপ্রিমম, তো সুপ্রিমমের থেকে কি ফাংশনের ভ্যালু বড় হয়? কোনোদিনই হয় না। তাহলে এই যে কন্ট্রাডিকশন, এটা কি বাই মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ। তাহলে তাই যদি হয়, তাহলে এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কন্ট্রাডিকশন চলে আসছে। সো দিস হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে গ্রেটার দ্যান 0 হলো না, তাহলে এমনও তো হতে পারে নাও লেট এফ ড্যাশ আলফা লেস দ্যান 0। তাহলে লেস দ্যান যদি 0 হয়, দেন আমরা এরকম লিখতে পারি এফ এক্স গ্রেটার দ্যান এফ অফ আলফা ফর এক্স লেস দ্যান আলফা। মানে এক্স এর ভ্যালু কমে গেছে কিন্তু ফাংশনের ভ্যালু বেড়ে গেছে, কারণ লেস দ্যান 0 হলে মনোটোনি ডিক্রিজিং হয়, মানে উল্টো রিলেশন হয়, কিন্তু এখানেও সুপ্রিমামের থেকে বড় হয়ে যাচ্ছে, হুইচ ইজ এগেন এ কন্ট্রাডিকশন। সো দ্য অনলি পসিবিলিটি ইজ এফ ড্যাশ আলফা ইকুয়ালস টু 0, ঠিক আছে? হ্যান্স সি ইকুয়ালস টু আলফা। বুঝা গেল? এই জায়গাটা একটু মাথায় রাখবে যে মনোটোনিক ইনক্রিজ, আমি সবসময় চাইছি কি এফ অফ আলফার থেকে এফ এক্স বড় হোক, তাহলেই কন্ট্রাডিকশনটা আসবে। এটা তো এমনও লিখতে পারতো কেউ যে এক্স যদি আলফার থেকে বড় হয়, তাহলে এফ এক্স আলফার থেকে ছোট হবে, মানে সুপ্রিমামের থেকে ছোট হবে। তো এটা তো অবভিয়াস কেস, এটা দিয়ে তো আমার হাতে পাওয়ার কিছু নেই। সুপ্রিমামের থেকে ফাংশন ছোট, এই আবার কি আছে? হ্যাঁ ছোট, কিন্তু আমি কন্ট্রাডিকশন প্রমাণ করতে চাইছি, তাহলে ভুল যেটা লেখা যায় সেটাই লিখবো। ভুল লেখা যায় মানে যেখানে ভুল আসবে সেই জিনিসটাই লিখবো, তবেই না কন্ট্রাডিকশন লিখতে পারবো। সেই জন্য আমি চোখ বন্ধ করে দুটো কেসেই এফ অফ আলফার থেকে এফ এক্স বড় লিখবো। তাহলে এটা যেহেতু মনোটোনিক ইনক্রিজিং, তাহলে এফ অফ আলফার থেকে এফ এক্স যদি বড় হয়, তাহলে আলফার থেকে এক্স বড় হতে হবে। আর এটা যেহেতু নেগেটিভ, তাহলে মনোটোনিক ডিক্রিজিং, তাহলে এফ অফ আলফার থেকে এফ এক্স বড় হতে গেলে এক্সটাকে আলফার থেকে ছোট হতে হবে। এই দুটো জায়গা মনে রাখবে। আমরা সবসময় চাইবো এফ অফ আলফার থেকে এফ এক্স বড় লেখার, ঠিক আছে? এটা হচ্ছে রোলস থিওরাম, একদম সিম্পল, মুখস্থ করতেই হবে, কারণ এটা পরীক্ষা আসার একদম চরম সম্ভাবনা, ঠিক আছে? আচ্ছা, ঠিক তারপরে আমরা অল্টারনেটিভ ডেফিনেশনে আসি। তা প্রুফে পরেই দেখবে অল্টারনেটিভ স্টেটমেন্ট বলে লেখা আছে, আমি লিখছি না গোটাটা, যেটুকু লেখা সেটুকু লিখছি। 1 নম্বরটা যা আছে তাই, 2 নম্বরটা যা আছে তাই, 3 নম্বরে কি আছে আমাদের, যে এফ অফ আলফা ইকুয়ালস টু এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, এটা লেখা আছে। তো দেখো এইটাকে কেমন লেখা যায়, আমি যদি এফ এক্স ইকুয়ালস টু 0 দিয়ে, এটা তো একটা ইকুয়েশন হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু এ যদি পুট করি, তাহলে এফ অফ এ ইকুয়ালস টু 0 পুট করি মানে যদি রুট হয় আর কি, পুট করে যে রুট মানে যে কোনো এক্স এর ভ্যালু পুট করলাম তাতেই 0 আসবে তার গ্যারান্টি নেই। আমি ধরে নিচ্ছি এ একে স্যাটিসফাই করেছে, একই রকমভাবে এক্স এর ভ্যালু বিও একে স্যাটিসফাই করেছে, তাহলে ইন দিস কেস এফ অফ এ এফ অফ বি বোথ ইকুয়ালস টু 0। আমি শুধু এই পার্টটুকু নিচ্ছি, তাহলে এটাই তো হচ্ছে আমাদের এই থার্ড কন্ডিশন।
তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি 1 নম্বর যা আছে তাই, 2 নম্বরও যা আছে তাই, 3 নম্বর হচ্ছে a and b are roots of fx equals to 0। তার মানেই হচ্ছে এফ অফ এও 0, এফ অফ বিও 0, যেহেতু দুটো 0 তাহলে এরাও দুজন সমান। তাহলে এটাকে কায়দা করে একদম লেখা আছে অল্টারনেটিভ স্টেটমেন্টে। সুতরাং আমরা যদি স্টেট অ্যান্ড প্রুফ রোলস থিওরাম দেয় তাহলে এটাই লিখবো, কিন্তু যদি এইটা প্রমাণ করতে দেয় তাহলে দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা সেই রোলস থিওরামে, এমন কোনো জটিল ব্যাপার নয়। তাহলে দেন স্টেটমেন্টে কি লিখবো, মানে রেজাল্টে কি লিখবো, এখানটা কি লেখা আছে, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু এবি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু আলফা। তাহলে আমাদের এখানে রুট হিসাবে যদি লিখতে হয় তাহলে কি লিখবো, দেয়ার এক্সিস্ট এ রুট দেন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ এ রুট বিটুইন এবি। কারণ সিটা তো এফ ড্যাশ এক্স এর একটা রুট, তবেই না এক্স এর জায়গায় সি পুট করলে 0 এসছে। তাহলে সেটা লিখবো দেন দেয়ার এক্সিস্ট এ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 ইন ওপেন ইন্টারভ্যাল এবি, ইন ওপেন ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, রুট দিয়ে এরকম স্টেটমেন্ট আসলেও আসতে পারে। আচ্ছা, ঠিক তারপরে খুব ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে নোট বলে, আমি বক্তব্যটা লিখি। তো বক্তব্যটা এরকম লেখা আছে যে দ্য সেট অফ কন্ডিশনস ইন রোলস থিওরাম। সেট অফ কন্ডিশনস মানে রোলস থিওরামের যে 3টে কন্ডিশন ছিল, মিনস এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, 2 নম্বর ডিফারেন্সিয়েবল, 3 নম্বর এফ এ এফ বি সমান। তো সেই 3টে সেট অফ কন্ডিশনের কথা বলা হচ্ছে যে দ্য সেট অফ কন্ডিশনস ইন রোলস থিওরাম ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন নট নেসেসারি। তো এই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আমি আগেও অনেকবার বলেছি, সেম এক্সাম্পল আমি বারবার দিই, তবু আরেকবার বলে দিচ্ছি। ধরো আমরা পরীক্ষায় অ্যাপিয়ার মানে পরীক্ষায় বসেছি আর পরীক্ষায় পাস করে গেছি। তাহলে পরীক্ষায় যদি আমি পাস করতে চাই, পাস দ্য এক্সাম যদি হয়, তাহলে ইট ইজ দ্য নেসেসারি কন্ডিশন টু অ্যাপিয়ার দ্য এক্সাম। মানে পাস করতে গেলে আমাকে এক্সামে অ্যাপিয়ার হতেই হবে, মানে এক্সামে আমাকে বসতেই হবে, এটা নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, আর পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছি মানেই যে আমি পাস করব এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এটা কিন্তু নেসেসারি কন্ডিশন নয়। টু পাস দ্য এক্সাম আমাদের আমাদের এক্সামে অ্যাপিয়ার হতে হবে, মানে বসতে হবে। তাহলে পাস করবার জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে টু অ্যাপিয়ার দ্য এক্সাম। ঠিক আছে, এবার ঘুরিয়ে ভাবি যে অ্যাপিয়ার যদি এক্সামে করি, এক্সামে যদি বসি, তাহলে পাস করব সেটা তো কোনো ক্রাইটেরিয়াতেই আসছে না। তাহলে ঘুরিয়ে এটা কিন্তু নেসেসারি নয়। ঠিক আছে, তাহলে নেসেসারি বোঝা গেল। নেসেসারি মানে হচ্ছে যে কি বলেছে, ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন মানে এই 3টে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে অবভিয়াসলি এই রেজাল্টটা হোল্ড করবে। সাফিসিয়েন্ট কন্ডিশন মানে যথেষ্ট কন্ডিশন, যথেষ্ট মানে ওটা হলেই এটা হবে। কিন্তু নেসেসারি মানে দরকার নেই, মিনস এই 3টের মধ্যে যদি কোনো একটা ফেল করে যায় তাহলে এটা যেমন 3টে হলে আমি চোখ বন্ধ করে বলবো ইয়েস ইট ইজ ট্রু, মানে এফ ড্যাশ ইকুয়ালস টু 0 হবেই, এটা সাফিসিয়েন্ট কন্ডিশন, কিন্তু নেসেসারি নয়। তার মানে এদের মধ্যে কেউ যদি একজন না হয় তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারবো না যে এটাও হবে না, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, আই রিপিট, সাফিসিয়েন্ট মানে 3টে যদি স্যাটিসফাই করে তাহলে সাফিসিয়েন্টলি এ হবেই। কিন্তু যদি স্যাটিসফাই না করে, একটা বা দুটো বা কেউই স্যাটিসফাই করলো না, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে এটা হবে না, তা বলতে পারবো না। ওটা হলে হবে, কিন্তু না হলে হবে না তা বলতে পারবো না। না হলে হতেও পারে নাও হতে পারে, যেহেতু নেসেসারি কন্ডিশন নয় তাহলে কিন্তু আমি বলতে পারছি না। বোঝা গেল? তাহলে যেই ঘটনাটা এরকম আসছে যে ইট ইজ দ্য অনলি সাফিসিয়েন্ট কন্ডিশন নট নেসেসারি, তাহলে আমাকে একটা দুটো এক্সাম্পল মনে রাখতে হবে যে দেখো এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলে তো এটা হচ্ছেই, কিন্তু 3টের মধ্যে কোনো একটা ফেল করে গেছে, তবুও এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই কন্ডিশনগুলো নেসেসারি নয়। অবভিয়াসলি নেসেসারি হলে কি হতো, এরা হবে না মানে এও হবে না। যেমন এখানটায় অ্যাপিয়ার ইন, যেমন পাস করার জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে অ্যাপিয়ার ইন এক্সাম, তাহলে এটা যদি না হয় তাহলে পাস করতে পারবে, সেই জন্য এটা নেসেসারি। সেরকম এটা নেসেসারি নয়, তার মানে এদের মধ্যে কেউ একজন ফেল করে গেল, তাহলে এটা হবে না তা বলতে পারবো না, হতেও পারে নাও হতে পারে, সেটা অন্য কথা। ঠিক আছে, তাহলে সেরকম এক্সাম্পল আমরা দু একটা মনে রাখবো। তাহলে দেখি আমরা দু একটা এক্সাম্পল। তো এক্সাম্পলটা কি দেখবে, পাশে অল্টারনেটিভ এক্সাম্পল বলে একটা লিখে দেওয়া আছে। ঠিক আছে, এই যে বক্সের মধ্যে অল্টারনেটিভ এক্সাম্পল লিখে দেওয়া আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করি, ওইটা মনে রাখতে সুবিধা হবে। তো দেখো
ফাংশনটা কোন ইন্টারভ্যালের উপর ডিফাইন করা আছে, ফ্রম 0 to 2। তাহলে আমার এই জায়গাটা ভুল লিখলাম তো, 0 to 1 আর এখানে 1 to 2। তাহলে আমরা দেখি এই ফাংশনটা 1 পয়েন্টে ব্রেক হয়েছে, তাহলে এর ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স কোথায়, 1 পয়েন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ এ নট ডেরিভেটিভ কোথায় চান্স, 1 পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা দেখি 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। নাও লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করছি। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয় তাহলে ফাংশনের ভ্যালু 0, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, 1 প্লাসে মানে 1 থেকে বড়, তখন ফাংশনের ভ্যালু এক্স প্লাস 1, তাই তো। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স প্লাস 1, পরের লাইনে এক্স এর জায়গায় 1 পুট করে দেবো, মানে 2। তাহলে এরা দুজন সমান হলো না। সো fx is not continuous at x equals to 1। রোলস থিওরামের ফার্স্ট ক্রাইটেরিয়াটাই স্যাটিসফাই করতে পারলো না। 1 পয়েন্ট এবার ডিফারেন্সিবিলিটি দেখি। তাহলে এগেন এল এফ ড্যাশ 1, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 বসিয়ে দিই এক্স এর জায়গায়, 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। তাহলে এফ অফ 1 এক্স্যাক্টলি 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু 0, এক্স্যাক্টলি 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু 0। তাহলে এটার জন্য লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এটার ভ্যালু হয়ে গেল 0। আচ্ছা, এখানটায় 1 প্লাস একের সাথে এই যোগ করেছি কিন্তু নেগেটিভ যোগ করেছি, তার মানে এই জিনিসটা একের থেকে ছোট। তাহলে এখানেও ফাংশনের ভ্যালু হচ্ছে একের থেকে ছোট মানে 0 বাই এইচ। তাহলে এবার যেই 0 বাই এইচ মানে আলটিমেটলি এটা 0 হয়ে গেল। আর আর এফ ড্যাশ 1, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। তাহলে 1 এর ভ্যালু তো সবসময় 1, আগেই বসালাম। লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 এর ভ্যালু সবসময় 0। আর এটা একের সাথে এই যোগ হয়েছে কিন্তু পজিটিভ যোগ হয়েছে, মানে এই জিনিসটা একের থেকে বড়। একই জিনিস এখানেও 1 প্লাস, এখানেও 1 প্লাস, কিন্তু এটা একের সাথে যোগ হয়েছে, কি যোগ হয়েছে, নেগেটিভ, তাই একের থেকে কম হয়ে গেছে, সেই জন্য আমরা এই কেসটা নিয়েছি। কিন্তু এখানটা কি হয়েছে, একের সাথে যোগ হয়েছে আবার পজিটিভ যোগ হয়েছে, তাহলে পজিটিভ যোগ হয়েছে মানে একের থেকে বড় হয়ে গেছে, তাহলে ফাংশনের ভ্যালু এক্স প্লাস 1 বসাবো। তাহলে এখানটা এক্স প্লাস 1 মানে এক্স এর ভ্যালু 1 প্লাস এইচ, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস 1 বাই এইচ। আশা করি বুঝতে পেরেছো। দিস ইকুয়ালস টু আলটিমেটলি কি হয়ে গেল, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2 প্লাস এইচ, তাহলে 2 বাই এইচ প্লাস 1। বাট এই লিমিট কি আর এক্সিস্ট করবে, নিচে 0 চলে এসছে, তার মানে হুইচ ইজ আনডিফাইন্ড বা ইনফিনিটি, যা ইচ্ছা লিখতে পারো। তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেনি। সো fx is not derivable on close interval 0 2, কোথায়, নেমলি অ্যাট দ্য পয়েন্ট x equals to 1, যেমন নট কন্টিনিউয়াস 1, তাহলে নট ডিরাইভেবল। এখানটা একটা জিনিস দেখো, যদি কন্টিনিউয়াসই না হয় তাহলে ও ডিরাইভেবল হতে পারবে। আমাদের আগে কি ছিল, যদি ডেরিভেটিভ হতে হয় তাহলে ফাংশনটাকে কন্টিনিউয়াস হয়ে আসতেই হয়। তাহলে এই যে কন্টিনিউয়াস হয়নি, তাহলে আমরা এটার চেকই করবো, তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। যেহেতু কন্টিনিউয়াস না, তাহলে 1 পয়েন্টে ঠিক তারপরে লিখবো, সিন্স ইট ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1, সো ইট ইজ নট ডিরাইভেবল অ্যাট এক্স ইকুয়ালস টু 1। এটা আমরা চেকই করবো না, কারণ কন্টিনিউয়াস হচ্ছে না মানেই ও ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। আর ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা দেখবে তাহলে বুঝতে পারবে। অ্যান্ড এফ অফ এ মানে হচ্ছে এখানে 0, বি মানে 2, তাহলে এফ অফ এ মানে 0, তার ভ্যালু কত, 0। আর এফ অফ 2 মানে বি, তার ভ্যালু কত, এক্স প্লাস 1, মানে 2 যদি পুট করে দিই তাহলে 3। তাহলে এফ অফ 0 ইজ নট ইকুয়ালস টু এফ অফ 2। তাহলে এরা কেউ কিন্তু ফাংশনটা কিন্তু রোলস থিওরামের একটিও কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। তাহলে কি বলবো যে আমি এফ ড্যাশ সি, এটা যে 0 আসার কথা সেটা কখনোই আসবে না, তা কিন্তু আমরা বলবো না। আমরা বলবো আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু যদি 3টে কন্ডিশন স্যাটিসফাই করে যেত তাহলে আমি বলতাম ইয়েস, ও আসবেই। কিন্তু 3টের মধ্যে যদি কোনো একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করতে পারে, তাহলে 3টে না করলে তো অবভিয়াসলি কোনো একটাও যদি একটা হয়তো স্যাটিসফাই করলো না,
তাহলে আমরা কি বলবো যে আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো সো fx cannot satisfy any conditions of Rolle's theorem। তার মানে এটা আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। যে f dash c ইকুয়ালস টু, কোথায় লিখলাম, f dash c ইকুয়ালস টু 0, যেখানে c টা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 টু, এটার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আসতে পারে না আসতে পারে। তাহলে এবার আমরা দেখি, ম্যানুয়ালি চেক করে দেখি যে আদৌ কি এরকম f dash c 0 আসবে। তাহলে একটা জিনিস দেখো, ফাংশনটা কিন্তু ব্রেক হয়েছে 1 এ, ঠিক তো। আমি শুধু এই ইন্টারভ্যালটার কথা বলছি, একই জিনিস এর উপরেও প্রযোজ্য। 1 এ ব্রেক হয়েছে, তার মানে নট ডিফারেন্সিয়েবল কোথায় হওয়ার কথা, যদি না হয় 1 এ হবে না, কিন্তু 1 এর আগে পর্যন্ত তো ও ডিফারেন্সিয়েবল। তাহলে 1 এর আগে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে, এবং এটা 0, তাহলে তার যদি আমি ডেরিভেটিভ করি, 0 কেন, যদি কনস্ট্যান্টও কিছু থাকতো, 1ই যদি থাকতো, তার ডেরিভেটিভ 0ই আসতো। কোথায়, অন 0 to 1। 1 এ না হয় ডেরিভেটিভ আসছে না, এক্সিস্ট করছে না, কিন্তু 1 এর আগে পর্যন্ত তো ও ডিফারেন্সিয়েবল হবে, কারণ 1 এর আগে পর্যন্ত কোথাও ব্রেক হয়নি। তাহলে f dash x equals to 0 on 0 to 1। তাহলে এখানে তো প্রচুর পয়েন্ট আছে। ফর অ্যান এক্সাম্পল যদি আমি 0.5 নিই, তাহলে 0.5এই f dash 0.50 হবে, তাই না। এবং 0.5টা 0 to 2 এই ইন্টারভ্যালেই আছে। তাহলে আমি এখানটায় লিখতে পারি যে বাট f dash x equals to 0 on ওপেন ইন্টারভ্যাল 0 to 1। আমার তো একটা সি পয়েন্ট বলে লাগবে, যে একটা অন্তত ডেরিভেটিভ, একটা পয়েন্ট থাকবে যেখানে ফাংশন ডেরিভেটিভ 0 হবে। এখানে তো প্রচুর পয়েন্ট আছে, বুঝলে, একই রকম জিনিস প্রযোজ্য 1 থেকে 2 এর উপরে, ঠিক আছে। কিন্তু ওটা ডেরিভেটিভটা 0 হবে না, কারণ এখানে ভেরিয়েবল যেহেতু চলে এসছে। যদি এখানটা কনস্ট্যান্ট থাকতো একই জিনিস এর উপরে প্রযোজ্য, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই ওটার ডেরিভেটিভ 0 চলে এসছে। তাহলে আমরা দেখলাম কি, যে রোলস থিওরামের একটিও কন্ডিশন স্যাটিসফাই করলো না, কিন্তু তবুও f dash c ইকুয়ালস টু 0 চলে আসলো। শুধু একটা পয়েন্টে নয়, প্রচুর পয়েন্ট এসছে। তাহলে কি বলবো, কন্ডিশনগুলো কি ভ্যালুলেস, মানে নট নেসেসারি। কিন্তু তাহলে এবার বলবো, তাহলে ওটা পড়ার দরকার কি, ভ্যালুলেস যদি হয় তিনটে কন্ডিশন, তাহলে পড়ার দরকার কি। পড়ার ওখানেই দরকার যে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো এটা, যে চেক ফেক করার কোনো দরকার নেই। কিন্তু যদি না হয় তাহলে ঝেড়ে না বলতে পারবো না, হতে পারে নাও হতে পারে। যেমন এটার ক্ষেত্রে হলো, কোনো কোনো ক্ষেত্র থাকবে যেখানে হবে না। তাহলে আমরা এই কন্ডিশনটা, এই ফাংশনটা মনে রাখবো যে none of the conditions of Rolle's theorem is satisfied but f dash c equals to 0। এসেছিল কোশ্চেন একবার, যে given example of a function where none of the Rolle's theorem is true but f dash c equals to 0, এরকম c এক্সিস্ট করবে। কি, একটা 0 যেখানে 0 থেকে 1, আর x প্লাস 1 যেখানে 1 থেকে 2। ক্লিয়ার, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো অনেক কিছু লেখা আছে, আমরা ওগুলো অত দেখবো না। আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে যে 8.15 জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম। আর জিওমেট্রিক্যালি এটা কি বোঝায়, ঠিক আছে, ওখানটায় দুটো ছবি ইয়ে দেওয়া আছে, আমরা যে কোনো একটা আঁকবো। তো আমরা সহজটাই আঁকি। ধরো এরকম করে একটা ফাংশন আছে, এইটা যদি এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এই লেন্থটুকু হবে এফ অফ এ, অ্যাজ ওয়েল অ্যাজ, একটু নিচে নামায়, হ্যাঁ, এফ অফ এ আর এফ অফ বি তো সমান হতে হবে, এবং এই লেন্থটুকু ধরে নিচ্ছি এফ অফ বি। তাহলে আমাদের কন্ডিশন কি কি, এক নম্বর হচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, 2 নম্বর হচ্ছে এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি, আর 3 নম্বর হচ্ছে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি। তাই যদি হয় দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিলংস টু এ বি such that f dash c equals to 0। এটা আমাদের বক্তব্য ছিল, এটাকে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি। এটা মানে কি, এটা মানে আমরা লিখবো ফাংশন হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যাট এ অ্যান্ড বি, ফাংশন হ্যাভ দ্য সেম ভ্যালু অ্যাট এ অ্যান্ড বি। ভাষায় লিখে দেবো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে ভাষায় লিখবো যে ফাংশন হ্যাজ দ্য সেম ভ্যালু
অ্যাট এ অ্যান্ড বি। 2 নম্বর হচ্ছে এফ এর কি এ বি এর যে কোনো পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে কি, এফ ড্যাশ এক্স এক্সিস্ট, এফ ড্যাশ এক্স মানে কি ট্যানজেন্ট এক্সিস্ট, জানো? তাহলে লিখবো অ্যান্ড ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন এ বি এক্সিস্ট। ট্যানজেন্ট মানে স্পর্শক, যে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্ট, ধরো এক্স এর ধরো এটা হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এফ ড্যাশ এক্স এ 1 অ্যান্ড 2 এর ভেতরে যে কোনো পয়েন্টে এফ ড্যাশ এক্সিস্ট, তার মানে এর ভেতরে যে কোনো পয়েন্টে ফাংশনের উপর আমি ট্যানজেন্ট আঁকতে পারবো। কিরকম, এটা ধরো 1.5, তাহলে এটা যদি 1.5 হয় তাহলে এফ ড্যাশ 1.5, এটা মানে এই পয়েন্টে ট্যানজেন্ট আমি এক্সিস্ট করেছে, ঠিক আছে, স্পর্শক যেটা। তাহলে ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন এ বি এক্সিস্ট। আর প্রথম যেটা সেটা হচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস অন এ বি, তাহলে এটাকে ভাষায় কি লিখবো, যে ফাংশন এক্সিস্ট বিটুইন, ফাংশন এক্সিস্ট অ্যাট এভরি পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি। আমি মুখে যেটা বললাম সেটা লিখবে, ঠিক আছে, আমরা নোটে যেটা ওটা লিখবো না, ওটা কি ওটা লেখা আছে। আমি আরেকবার বলে দিচ্ছি যে ফাংশন অফ দ্য সেম ভ্যালু অ্যাট এ অ্যান্ড বি। 2 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েবল মানে বিটুইন এ অ্যান্ড বি ট্যানজেন্ট অন দ্য কার্ভ এক্সিস্ট। আর 1 নম্বর কি, যে বিটুইন এ অ্যান্ড বি ফাংশন এক্সিস্ট অ্যাট এভরি পয়েন্ট, এটা ট্যানজেন্ট অন দ্য ফাংশন এক্সিস্ট আর এটা ফাংশন এক্সিস্ট। কন্টিনিউয়াস মানে কি হাত না তুলে আঁকতে পারি, তাহলে ফাংশন এক্সিস্ট। আর ডেরিভেটিভ এক্সিস্ট মানে ট্যানজেন্ট অফ দ্য কার্ভ এক্সিস্ট, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এফ ড্যাশ ইকুয়ালস টু 0, এ বি এর ভেতরে অন্তত একটা পয়েন্ট পাবো যেখানে ফাংশনের ভ্যালু, সরি ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু 0। ডেরিভেটিভ মানে হচ্ছে ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট 0 মিনস ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকবে। এই হচ্ছে সেই পয়েন্ট, বুঝা গেল? দেখো এবার তোমার মনে হবে যে প্যারালাল থাকবে, তাই এবার কি ঘটনা আছে, তো আমরা একটু পরে দেখছি যে এরকম ঘটনাটা নাও ঘটতে পারে সবসময়, বা সমস্যাটা কোথায় হয়। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানটায় কি লিখবো, যে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে ভাষায় লিখে দেবো, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি ইন এ বি হোয়ার ট্যানজেন্ট অফ দ্য কার্ভ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। 0 মানেই এটা মানে তো ট্যান থিটা, তাই না? এফ ড্যাশ এক্স মানে আমরা ট্যান থিটা লিখেছি তো 11-12। তাহলে এটা 0 মানে কি, থিটার ভ্যালু 0 মিনস এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ট্যানজেন্ট অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এইবার ঠিক তার নিচে 8.16 বলছে হোয়াট হ্যাপেন্ড ইফ এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি। এই 3 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই না হলে কি হবে, 1 আর 2 স্যাটিসফাই না হলে কি হবে সেটা আর কোশ্চেন আসে না, সেটা এমনিই দেখে বোঝা যাবে। যদি এফ কন্টিনিউয়াস না হয় তাহলে ডেরিভেটিভ হবে না, তাই তো। ডেরিভেটিভ যদি না হয়, ঠিক যে পয়েন্টে ওই ট্যানজেন্টটা প্যারালাল হওয়ার কথা সেই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। তাহলে ডেরিভেটিভই যদি এক্সিস্ট না করে, ট্যানজেন্ট তো এক্সিস্ট করবে না। এক্সিস্ট করছে না মানে সে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হলো কি পারপেন্ডিকুলার হলো, কি করে বুঝবো? এই জন্য এ দুটো অতটা অবভিয়াস কেস, এইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। আমাদের যদি এরকম হয়, 8.16 লেখা আছে এফ অফ এ আর এফ অফ বি যদি সমান না হয় তাহলে কি হবে। তা ধরো কার্ভটা যদি এরকম থেকে যায়, ধরে নিচ্ছি এটা এ আর এটা বি পয়েন্ট, তাহলে এ হলে এটা হবে এফ অফ এ, আর এটা যদি এক্স ইকুয়ালস টু বি হয় তাহলে এটা হচ্ছে এফ অফ বি। এটা সমান হয়নি, তাহলে কার্ভটা মোটামুটি আমি ধরে নিচ্ছি এরকম। তাহলে এর কোনো পয়েন্ট আছে যেখানে আমি ট্যানজেন্ট রাখলে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে? ইনফ্যাক্ট এখানটায় যদি একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমি ট্যানজেন্ট রাখি না কেন, সেটা ওই কার্ভের সাথেই ম্যাচ, সেম একই জিনিস হয়ে যাবে। তাহলে কোনো প্যারালাল হবে? শুধু এরকম কেন, যদি ধরো কার্ভটা এরকমও থেকে যায়, কারণ স্ট্রেট লাইন না হয় যদি এরকমও থেকে যায়, তাহলে এখানটায় কোনো পয়েন্ট আছে যেখানে এক্স ট্যানজেন্ট রাখলে আমি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল পাবো? যেমন কোনো পয়েন্ট নেই, বুঝা গেল? তাহলে আমরা লিখবো কি, যে ইফ, আর হলে গ্যারান্টি কি, কার্ভটা এরকম উঠলো তাকে তো ওই লেভেলে আসতেই হবে, এটা আর এটা এই লেভেলে তো কার্ভে আসতেই হবে, যেহেতু কন্টিনিউয়াস আসতেই হবে। যেখানে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ঠিক যেখানে নামা শুরু হবে সেখানে ট্যানজেন্ট 0 হয়ে যাবে, মানে সরি ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, if f of a is not equals to f of b then the function can be monotonic increasing। তাহলে যেই মনোটোনিক ইনক্রিজিং, তাহলে আমরা লিখবো সো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ট্যানজেন্ট হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমি যেটা বললাম সেটাই লিখবো,
যে ইফ এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি দেন ফাংশন, যে কোনো অনেক রকম ফাংশন হতে পারে, তার মধ্যে মনোটোনিক ইনক্রিজিংও হতে পারে, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, শুধু মনোটোনিক ইনক্রিজিং লিখবো না, এই যে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। তাহলে ইফ এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি দেন দ্য ফাংশন ক্যান বি strictly monotonic increasing, and in this case there does not exist any point on the curve at which the tangent is parallel to x-axis. So this is the fault. ঠিক আছে, এরপরে আমরা এক্সাম্পল পড়বো, আজকে পড়বো না যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, আমি ছোট ছোট করে দুটো ভিডিও দেবো, এটা একটা দিলাম, পরের দিন কিছু এক্সাম্পল পড়বো। ঠিক আছে, তো এটুকু ভালোভাবে পড়বে, না পারলে আমাকে বুঝতে না পারলে আমাকে বলবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা কিছু এক্সাম্পল পড়বো।